আশিক প্রতিদিনকার মতো তার গ্যারেজে কাজ করছিল। খানিকক্ষণ বাদে অফিসে তার বস আসলো। বস এসে আশিককে দেখেই সে রেগে গেল এবং বলল যে এখন পর্যন্ত এই ছেলেটাকে এখানে কেন রাখা হয়েছে? আমি সেদিন কিনা বললাম একে বের করে দেওয়ার জন্য। ম্যানেজার সাহেব আশিককে পছন্দ করেন, যার কারণে সে একজন ভালো মেকানিক হওয়া সত্ত্বেও তাকে এখানে রেখে দিয়েছে। খুব ভালো একজন মেকানিক, যার কারণে তাকে এর আগের দিন বস মানা করে যাওয়ার পরও রেখে দিয়েছে। ম্যানেজার দৌড়ে আসলেন, বললেন কি যে স্যার, ও তো সেদিনকে একটা মাত্র ভুল করেছিল, তাছাড়া ও খুব ভালো ছেলে, আপনি ওকে রেখে দেখতে পারেন। মেকানিকের বউয়ের গাড়ি নষ্ট করে ফেলেছিল এই আশিক, যার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, কিন্তু ম্যানেজার তাকে রেখে দিয়েছে। কিন্তু মালিককে দেখে সত্যি সত্যি এবার ভীষণ রেগে গেলেন এবং আশিককে দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলেন। কিন্তু দারোয়ানও আশিককে বেশ পছন্দ করে, কারণ সে ভালো এবং নম্র একজন ছেলে, খুবই দরিদ্র, এবং যার কারণে সে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। আশিক বলল কি যে থাক স্যার, আমি একা একাই চলে যাচ্ছি। আশিকের মন খুব খারাপ হলো। রাত তখন সন্ধ্যা 7টা হবে এবং ওই টাইমে আশিককে গ্যারেজ থেকে বের করে দেওয়া হলো। সাধারণত আশিক একটু দেরি করেই বাড়িতে ফেরে, কারণ হচ্ছে একটু বেশি টাকার প্রয়োজনে সে এরকমটাই করে। তখন আশিক বের হয়ে গেল এখান থেকে। বের হয়ে বাইরের একটা জায়গায় চুপচাপ বসে থাকলো। তখনই আশিক খেয়াল করলো একটি সুন্দর দেখতে বিড়াল, বেশ বড় এবং চাইনিজ বা বিদেশি বিড়াল মনে হচ্ছে, সেটা বিল্ডিংয়ের একটা কিনারা দিয়ে যাচ্ছিল। ওই বিল্ডিংয়েই আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল। আশিক দেখতে পেল ওপর থেকে একটা শক্ত ইট সেই বিড়ালটার দিকে ধেয়ে আসছে এবং যেরকম কায়দায় পড়ছে তাতে করে সেই বিড়ালটার গায়ের উপরেই ইটটা পড়বে। আশিক সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে সেই বিড়ালটাকে এমনভাবে সেভ করলো যেন সে একদম উড়ে গিয়ে সেই বিড়ালের উপর পড়ল এবং সেই ইটটা এসে অনেকটা আশিকের গায়ের উপর পড়তে গিয়েও পড়ল না, কিন্তু ইটটা সেই কংক্রিটের উপর পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে এক টুকরো এসে আশিকের কপালে লেগে সঙ্গে সঙ্গে সেখানটা কেটে গেল। আশিকের সেই জায়গা দিয়ে রক্ত বের হতে শুরু করলো। বিড়ালটা খুব সেফ জোনে আশিকের বুকের ভেতরে শুয়ে আছে। আশিক সঙ্গে সঙ্গে উঠে দেখলো তার কপাল বেয়ে রক্ত পড়ছে। সে সঙ্গে সঙ্গে বিড়ালটাকে ছেড়ে দিয়ে তার কপালটা চেপে ধরলো এবং তখন অনবরত রক্ত পড়ে যাচ্ছে। সে দেখলো বিড়ালটা সেফ আছে। আশিক আবার প্রাণীকে খুব ভালোবাসে। বিড়ালটা যে এখন পর্যন্ত বেঁচে আছে সেটা দেখেই আশিকের ভালো লাগছে। বিড়ালটার দিকে আশিক এক নজরে তাকিয়ে আছে। বিড়ালটার চোখে এত পরিমাণ মায়া যে সে শুধুমাত্র সেই বিড়ালটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বিড়ালটা তাকে এমনভাবে দেখছে যেন সত্যি সত্যি বিড়ালটাকে তাকে খুব ভালোভাবে চেনে। কিন্তু ততক্ষণে রক্ত গড়িয়ে আশিকের চেহারা বেয়ে নিচে পড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গেই লোকজন ধরাধরি করে আশিককে নিয়ে গেল ফার্মেসিতে। বিড়ালটা তখনও সেখানে আশিককে দাঁড়িয়ে দেখছে। তারপর আশিকের পেছন পেছন সেই বিড়ালটা আসতে লাগলো। আশিক তো তখন প্রায় অজ্ঞান অবস্থা, প্রায়, কারণ অনেকখানি রক্ত তখন ঝরে গিয়েছে। তার শরীর বেশ খারাপ হয়ে গেল। সেখানে ফার্মেসির ওই ডাক্তার তাকে দেখে ব্যান্ডেজ দিয়ে ওষুধ পানি দিয়ে সেখানে খানিকক্ষণ রেস্টে শুয়ে রাখলো। বলল কি যে বেশ খানিকটা রক্ত ঝরেছে, এখন আপনি বাড়িতে যেতে পারবেন না। আশিকের গায়ে তখনও ধুলোবালি লেগে আছে, কারণ সে যে জামাটা পরে গ্যারেজে গিয়েছিল সেই জামা পরেই সে গ্যারেজ থেকে বেরিয়ে পড়েছে। কারণ হচ্ছে তাকে তো সময় দেয়নি তার অন্যান্য কিছু নেওয়ার। তার বেশ কিছু জিনিস গ্যারেজের মধ্যে রয়েছে, যেরকমভাবে তাকে বের করে দেওয়া হয়েছে তাতে করে সে কষ্ট খানিকটা পেয়েছে। কারণ হচ্ছে এত বছর ধরে এই গ্যারেজে কাজ করছে। মালিকের বউয়ের গাড়ির সামান্য একটু বনেট নষ্ট করে ফেলার কারণে এরকম শাস্তি নাও দিলে পারত। সে শুয়ে শুয়ে সেসবই ভাবছিল। আশিকের মনে অনেক দুঃখ, কারণ হচ্ছে তার অনেক টাকা কামাতে হবে এবং সেই সাথে তার বাবা মাকে সাপোর্ট করতে হবে। আশিক ছোটবেলা থেকেই তার পরিবার টানতে গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। সে যদি পড়াশোনা করতো তাহলে এখন অনার্স সেকেন্ড ইয়ারে থাকতো। তার বন্ধুবান্ধবরা সকলেই এখন ভার্সিটিতে পড়ে। তারও অনেক শখ ভার্সিটিতে পড়ার, কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তার আর পড়াশোনা করা হয়নি। তার এই সমস্ত কাজেই লেগে যেতে হয়েছে। ছোটবেলা থেকেই তার বাবা রিক্সা চালানোর কাজ করতো এই শহর ধরে, কিন্তু পরবর্তীতে তার বাবা অসুস্থ হয়ে পড়ায় সম্পূর্ণ দায়ভার যেন আশিকের উপর এসে পড়েছে। তার বাবা এখন এক পা প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে থাকে এবং তার সমস্ত খরচ, ওষুধের পানি, টাকা পয়সা সব আশিককেই দিতে হয়। তার একটা ছোট বোন রয়েছে এবং সেই ছোট বোনকেও তারই পালতে হয়। এইসব ভাবতে ভাবতেই যে আশিক কখন বিছানার ওপর ঘুমিয়ে পড়ল, মানে ডাক্তারের সেই বেডের ওপর, সে নিজেও বলতে পারবে না।
বেশ খানিকক্ষণ পরে কতক্ষণ সে ঘুমিয়ে পড়েছে জানে না সে। ডাক্তারের ডাকে তার ঘুম ভাঙল। বলল কি যে, আপনার 270 টাকা বিল হয়েছে, আপনি কি টাকাটা এখন দিবেন নাকি পরে এসে দিবেন? আশিকের কাছে তখন 100 কত টাকার মতো জন্য ছিল। সে ওই টাকাটা সেই ডাক্তারের কাছে এগিয়ে দিয়ে বলল, আজকে আমার এইটুকুই কামাই হয়েছে, আর আজকে আমার চাকরিও চলে গিয়েছে, সেই কারণে আমি আপনাকে টাকাগুলো এখন দিতে পারছি না। আমি চাকরি ম্যানেজ করে যেভাবেই হোক আপনার টাকাটা শোধ করে দিয়ে যাব। ডাক্তার তখন বললেন, আমি দেখেই বুঝেছিলাম যে আপনি গরিব একজন লোক, যার কারণে আমি শুধুমাত্র আপনার কাছ থেকে ওষুধের দামটা ধরেছি, আমার ফিসটা ধরিনি। আপনি দয়া করে বাকি 170 টাকা দিয়ে যাবেন, কিন্তু না হলে কিন্তু আমার লস হয়ে যাবে। ডাক্তারও বেশ ভালো মানুষ ছিলেন, যার কারণে আশিকের উপর তিনি বিশ্বাস করলেন এবং সেই 100 টাকা তিনি রেখে দিলেন। বললেন কি যে, ঠিক আছে, তাহলে আপনি চলে যান। সে ডাক্তারকে সমস্ত টাকা পয়সা দিয়ে এসেছে। এখন তাকে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শহরের শেষ মাথার একটা গলিতে আশিকদের বাসা। খুবই কম ভাড়ায় থাকে বলে সে এই পরিত্যক্ত একটা গলির মতো এরকম একটা বাসায় থাকে। খুবই অল্প ভাড়ায় থাকে। এই অবস্থায় ছাড়া তো তার কোনো আর উপায় নেই। কারণ হচ্ছে, তাকে তো ভালো জায়গায় থাকতে হলে ভালো ইনকাম করতে হবে। সেরকম পরিস্থিতি তো আশিকের নেই। আশিক অনেকক্ষণ হাঁটার পরে একটা শুনশান জায়গায় এসে বসে পড়ল। রাত তখন 11:30 কি 12টার কাছাকাছি হবে। কতক্ষণ ঘুমিয়েছে সে বলতে পারবে না, তবে ওই সময়ে সে একটা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 12:30টার কাছাকাছি বাজে। এত সময় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সে বাসায় যেতে পারেনি। তার মা নিশ্চয়ই তার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করে বসে আছে। তার মা এমন একজন লোক, আশিক যদি সারা রাত বাসায় না ফেরে, তার মা সারা রাত জেগে বসে থাকবে। সেজন্য আশিকের চিন্তা হতে লাগলো। আশিক যে স্থানটাতে বসেছিল সেই স্থানটাতে হঠাৎ করে সে খেয়াল করলো তার পাশে এসে কোনো একজন হিজাব পরা, মানে এক ধরনের সাদা এবং কালোর মিশ্রণে হিজাব পরা একটি মেয়ে তার পাশে এসে বসেছে। সে আশিককে দেখে বলল কি যে, আপনি ভালো আছেন? আপনার কপালে কি হয়েছে? এই কথা শুনে আশিক বলল কি যে, আপনি দয়া করে এখান থেকে যান, না হলে কিন্তু আমি গালাগালি করব। আশিক মনে করেছে এটা একটা পতিতা, কারণ পতিতারা এরকমভাবে বোরকা হিজাব পরে বিভিন্ন পুরুষের কাছে এসে বসে তাদের ধান্দা এবং ব্যবসা চালানোর জন্য। আশিক সেটাই ভেবে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণ বকাঝকা করলো এবং বলল যে, আপনি এখান থেকে যাবেন নাকি আমি বকাঝকা শুরু করব। আশিক এটা বলেই পাশে তাকাতেই দেখলো মেয়েটা আচমকা গায়েব হয়ে গিয়েছে। কি আশ্চর্য ব্যাপার! এত দ্রুত কোনো মানুষ যে গায়েব হয়ে যেতে পারে সেটা অকল্পনীয় ছিল। আশিক উঠে আশেপাশে খুঁজতে লাগলো। মেয়েটার গা থেকে একটা অদ্ভুত রকমের সুগন্ধ আসছিল। মেয়েটা নিশ্চয়ই ভালো রকমের পারফিউম ব্যবহার করেছে। আশিক আশেপাশে খুঁজতে লাগলো, কারণ সে ন্যানো সেকেন্ডের মধ্যে এখান থেকে সরে গিয়েছে। কিন্তু কোথায় গেল? সে আশেপাশে সমস্ত জায়গায় চোখ বোলাতে লাগলো, কিন্তু শুনশান রাস্তা বলে সে আসলেই কোথাও খুঁজে পাচ্ছে না। অদ্ভুত তো, এই শুনশান রাস্তা দিয়ে আড়াল হতে গেলেও তো তাকে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগবে, কিন্তু সে সময়টুকুও সে নেয়নি। আর আজকালকার প্রস্টিটিউটরা এত পরিমাণ চালাক হয়ে গিয়েছে যে সুন্দর সুগন্ধি দিয়ে তারপর পাশে এসে বসে এবং নানান ছলে বলে নিয়ে যায় রুমের মধ্যে। কিন্তু আশিকের তো আর সেই সৌভাগ্য নেই। আর আশিক নিজেও খুব ভালো ছেলে, যার কারণে সে ওরকমভাবে টাকা থাকা সত্ত্বেও যাবে না। তারপর সে উঠে আস্তে আস্তে একটু একটু করে বাড়ির দিকে রওনা দিল। তার কপালে বেশ খানিকটা ব্যথা করছে। অনেকটা হাঁটার পরে সে বাড়ির কাছাকাছি চলে আসলো। তারপর বাড়ির কাছে যখন আসলো, এসে দেখলো তখন পর্যন্ত ঘরের লাইট জ্বলছে। আশিক যেটা ভেবেছিল ঠিক সেটাই। ঘরের ভিতরে ঢুকতেই আশিকের পা বলে উঠল, কিরে বাবা, এসেছিস? এত দেরি করলি যে? আজকে কি গ্যারেজে বেশি কাজ ছিল? আশিক তখন বলল কি যে, না মা, একটু দেরি হয়ে গেল। তুমি এখন পর্যন্ত ঘুমাওনি কেন বলো তো? আমি তো তোমাকে বলেছি যে এত রাত পর্যন্ত আমার জন্য জেগে থাকার দরকার নেই। যেদিন গ্যারেজে একটু চাপ বেশি থাকে সেদিন দেরি হয়ে যায়, তাই বলে তুমি এত রাত পর্যন্ত জেগে থাকবে? এই কথা শুনে আশিকের মা বলল, কি করবো রে বাপ, ঘুম আসে না। তুই বাড়িতে না ফিরলে কেমন যেন দুশ্চিন্তা লাগে, এই জন্যই জেগে বসে থাকি। তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। আশিকের মা কি দিয়ে কি রান্না করেছে সেগুলোই আশিক চুপচাপ খেয়ে নিল। দুপুরের বাসি তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিল। আর কিছু করার নেই। তার আব্বার শরীর তখনও খারাপ, কালকে তার জন্য ওষুধ আনতে হবে। ঘরে চাউলও ফুরিয়ে গিয়েছে। এমতো অবস্থায় আশিক কি করবে কিছুই বুঝতে পারছে না। পরের দিন সকালবেলা আশিক ঘুম থেকে উঠে চলে গেল চাউলের দোকানে চাল কিনতে। কারণ হচ্ছে ঘরে এক ফোঁটাও দানা নেই, সকালবেলা রান্না করতে হবে সেরকম পরিবেশও নেই। আশিক গিয়ে দোকানিকে রিকোয়েস্ট করতে লাগলো, বলল কি যে,
আমি টাকাটা দিয়ে দিব। দোকানদার বলল কি যে, আপনি তো এর আগেই 550 টাকা বাকি রেখেছেন, সেই টাকা দিয়ে আপনি মাল নিয়ে যান। আপনি এরকমভাবে বাকি নিবেন, এটা তো আমার তো ব্যবসা, তাই না? আপনাকে তো এরকমভাবে টাকা বা আমি চাল ডাল দিতে পারবো না। আপনি টাকা নিয়ে আসেন, তারপর আমি আপনাকে বাকি সমস্ত কিছু দিব। এই কথা শোনার পর আশিক সত্যি অনেক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসতে গেল। ঠিক তখনই সেই দোকানদার বলল কি যে, আচ্ছা ভাই শোনেন, আপনাকে আর কি বলবো, আপনি এক কাজ করেন, আপাতত 5 কেজি চাউল নিয়ে যান, অন্য কোনো কিছু দিতে পারবো না। 5 কেজি চাল আর এই তেলটা নিয়ে যান, আপনি টাকা পরে দিয়ে দিয়েন। আপনাদেরকে দেখে মায়াও লাগে, আবার কি করব, ব্যবসা চালাতে গেলে তো আর এরকমভাবে বাকি দেওয়া যায় না। আশিক বেশ খুশি হলো এবং বলল কি যে, ধন্যবাদ আপনাকে, আপনার টাকা আমি শীঘ্রই দিয়ে দিব। তারপর আশিক চলে গেল কাঁচা বাজারে। সেখানেও একজন দোকানদার আছে যার কাছ থেকে সে বাকি খায় এবং মাস গেলে একটা টাকা দিয়ে দেয়, কিন্তু পুরোপুরি দিতে পারে না। সেই দোকানদারও তাকে কথা শোনালো, কিন্তু আশিক সেখান থেকে দুটো একটা সবজি নিয়ে বাড়িতে চলে আসলো। অন্ততপক্ষে 1-2 দিন কেটে যাবে এটা দিয়ে। এই 1-2 দিনের মধ্যেই তাকে যে কোনো একটা চাকরি জোগাড় করতেই হবে, আর পুরাতন গ্যারেজে গিয়ে তাকে অর্ধেক মাসের বেতনের টাকাটা নিয়ে আসতে হবে। আশিক সারাদিন ধরে চাকরি খুঁজলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সন্ধ্যার দিকে সেই গ্যারেজের দিকে গেল। ম্যানেজার সাহেবকে বললেন, ম্যানেজার সাহেব, আমাকে কিছু টাকা দিন, আমার তো কিছু টাকা হয়েছে বকেয়া, তাই না? ম্যানেজার তখন বললেন, মালিক তোমার সমস্ত বকেয়া বন্ধ করে দিয়েছে, তোমাকে কোনো টাকা না দিতে নিষেধ করেছে। আমি তখন বললাম, আমি যে কাজ করেছি সেই কাজের টাকা দিবেন না? অন্ততপক্ষে 16 দিন কাজ করেছি, সেই 16 দিনের টাকা তো অন্ততপক্ষে দিবেন। ম্যানেজার বললেন কি যে, আচ্ছা ভাই শোনো, আমি তো চেষ্টা করেছি, তবুও আমি দেখি যে কোনো কায়দায় একটু ম্যানেজ করে রাখার চেষ্টা করব, কারণ তোমার বেতন তো এখন পর্যন্ত আসেনি, আজকে তো মাত্র 21 তারিখ। তুমি এক কাজ করো, তুমি মাসের শেষে আসো, 1 তারিখে বা 2 তারিখে, তখন আমি কোনো কিছু একটা চেষ্টা করে দেখব, কারণ এখন তো স্যালারি ওরকমভাবে জেনারেট হয়নি, তাই না? তোমাকে দিয়ে দিব, চিন্তা করো না। আশিক সেখান থেকে বেরিয়ে আসলো। আশিকের ইচ্ছে হচ্ছে যেন একদম কোনো একটা বড় ট্রাকের সামনে গিয়ে পড়ে মরে যায়। কি আর করার, এরকম পরিস্থিতিতে তার তো ভালো লাগার কথাও না। তারপর আশিক সেই শুনশান রাস্তা ধরে তার বাড়ির দিকে যেতে লাগলো। খানিকক্ষণ বাদে খেয়াল করলো রাস্তার মধ্যে কোনো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়িটা দেখতে খুবই অদ্ভুত। সম্ভবত সৃষ্টির সূচনা লগ্নে যে গাড়িগুলো সৃষ্টি হয়েছিল, মানে হচ্ছে গাড়ি সৃষ্টির সূচনা লগ্নে, সেরকম গাড়ি, এবং 1940 বা 30-এর দশকের বা 1800 দশকের সেই সব গাড়ি। এসব দেখে আশিক সত্যি অবাক হয়ে সে গাড়িটার দিকে এগিয়ে গেল। দেখলো গাড়ির আশেপাশে কেউ নেই, গাড়িটা ওইখানে পড়ে আছে। আশিক মনে মনে ভাবল, এই গাড়িটা আমার যে কি প্রিয়, সেই 1940 সালের মডেল, কত চমৎকার, তাই না? সে গাড়িটা হাত বুলিয়ে দেখতে লাগলো। খানিকক্ষণ বাদে গাড়ির ওই পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কি ব্যাপার, আপনি আমার গাড়িতে হাত দিচ্ছেন কিসের জন্য? আশিক খানিকক্ষণের জন্য চমকে গেল এবং চমকে গিয়ে বলল, না না, এটা 1940 সালের মডেল না, এই গাড়ি আপনি কোথায় পেলেন? তখন সেই মেয়েটি বলে উঠল যে, জি না, এটা 1940 সালের মডেল না, এটা আমাদের ওইখানকার লেটেস্ট মডেল। আপনি গাড়িতে হাত দিয়েছেন কিসের জন্য? আশিক তখন খানিকটা ভয় পেয়ে গেল, কারণ সে বড় লোকদের ভয় পায়। মেয়েটা বেশ ভালোই দেখতে মনে হচ্ছে, লম্বা চওড়া আছে, এবং মেয়েটার পরনে একটা সাদা রঙের লেবাস পরা, পাশে গোলাপি রঙের বিভিন্ন সুন্দর কারুকার্য করা, এবং তার ড্রেস থেকে খুব চমৎকার হীরামতি লাগানোর একটা চমৎকার আলো বেরিয়ে আসছে। স্ট্রিট লাইটের আলোতে সেটা জ্বলজ্বল করছে। মেয়েটি ওই পাশ থেকে বেরিয়ে এই পাশে আসলো। মেয়েটির গায়ে সেদিনকার মতো খুব সুন্দর একটা পারফিউম রয়েছে। সেদিনকে রাস্তার ধারে যে মেয়েটি তার পাশে বসেছিল, সেরকম পারফিউম না, তবে ওরকম থেকে একটু ভিন্ন, খুবই চমৎকার ঘ্রাণালা পারফিউম। সে মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলো, এত রাতে আপনি এখানে কি করছেন? মেয়েটি তখন বলল, সেটা আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? তখন আশিক বলল কি যে এই গাড়িটি আমার দেখে ভালো লাগলো, তাই আমি দাঁড়ালাম। এরকম গাড়ি আমি এর আগে অনেকবার খুঁজেছি, আমাদের গ্যারেজে অবশ্য 1-2 বার এসেছিল, দেখতে খুবই ভালো লাগে, আমার কাছে খুব পছন্দ। মেয়েটি তখন বলল, আপনি একজন মেকানিক? আশিক তখন বলল, হ্যাঁ মেকানিক, তবে কপাল খারাপ, এখন আমি চাকরিচ্যুত, চাকরি হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। বিভিন্ন জায়গায় চাকরির জন্য খোঁজ করেছি অবশ্য, কিন্তু কোথাও কোনো চাকরি মেলেনি। কারণ হচ্ছে আমার একটা চাকরির খুবই দরকার, চাকরি না হলে আমি নির্ঘাত না খেতে হয়ে মারা যাব। তখন মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তাহলে একটা কাজ দিচ্ছি আমি, যদি আপনি কাজটা করতে পারেন তাহলে বেশ ভালো টাকা আপনাকে দিব।
আপনি দেখুন তো গাড়িটাকে ঠিক করতে পারেন কি না। আশিক বলল, কেন, গাড়িটা কি বিকল হয়েছে? তারপর সেই মেয়েটি বলল, হ্যাঁ, গাড়িটা বিকল হয়ে বেশ খানিকক্ষণ এখানে পড়ে আছে। আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আমি আপনাকে বেশ মোটা একটা বকশিস দিব। আশিকের মনটা খুশি হয়ে গেল, কারণ মেয়েটি যদি তাকে মোটা একটা বকশিস দেয় তাহলে সে অন্ততপক্ষে সমস্ত ধারগুলো শোধ করতে পারবে। দোকানের 1032 টাকা, সবজির দোকানের 114 টাকা, আর ওইখানের 170 টাকা, সব টাকাই সে শোধ করতে পারবে যদি ভালো একটা বকশিস দেয়। সে গাড়ির বনেট খুলে সমস্ত কিছু চেক করতে লাগলো, কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না, কারণ আশিকের মাথায় এই গাড়ির ফাংশন কোনো কিছুই মাথায় ঢুকছিল না। গাড়িটা এমন প্রযুক্তিতে তৈরি, এই গাড়ির ভিতরে লোহারক্ষর কম এবং অন্যান্য ধাতু বেশি। এরকম ধাতু আশিক এর আগে কখনো দেখেনি। এটা আবার কেমন ধাতু? আশিক তো কিছুই বুঝতে পারছে না। সেই সমস্ত কিছু ওলট পালট করে খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোনোভাবেই সেই গাড়ি আর স্টার্ট নিচ্ছিল না। আশিকের মাথায় প্যাঁচ লেগে যেতে লাগলো। মেয়েটি তখন গাড়ির ওখানে হেলান দিয়ে বসেছিল। হেলান থেকে সরে গিয়ে বলল কি যে, কি মশাই, আপনি কি এটা ঠিক করতে পারছেন না? আশিকের এই কথা শুনে, মেয়েটির এই কথা শুনে আশিক বলল কি যে, আরেকটু সময় দিন, আমি দেখছি। খানিকক্ষণ বাদে আশিক কি করবে না ভাবতে পেরে সে মেয়েটিকে বলল কি যে, হ্যাঁ, হয়ে গিয়েছে, আপনি এবার একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করুন তো। তখন মেয়েটি তার গাড়ি স্টার্ট দিল এবং আশ্চর্যজনকভাবে গাড়ি স্টার্টও নিয়ে নিল। আশিক অনেকটা হাঁপ ছেড়ে বাঁচল। তারপর মেয়েটি বলল, হ্যাঁ, স্টার্ট হয়েছে তো ভালোই, তো আপনি তো ভালো কাজ পারেন। আশিক খানিকটা ইতস্তত বোধ করলো, কারণ সে তো কাজই করেনি, তাহলে গাড়িটা স্টার্ট হলো কিভাবে? আর এই গাড়ির ভিতরে যেসব ফাংশন, সেরকম ফাংশন জীবনে দেখেনি। আসলে মেয়েটা সত্যি কথা বলেছিল, এটা 1940 সালের মডেল না, এটা নিশ্চয়ই ভিন্ন কোনো মডেল। তারপর মেয়েটি আশিককে বলল, আপনি কোথায় নামবেন? আপনি গাড়ির ভেতরে আসুন, আমি আপনাকে জায়গা মতো নামিয়ে দিচ্ছি। মেয়েটি আসলে খুবই অদ্ভুত, বেশ লম্বা চড়া, প্রায় আশিকের মতোই। চোখ দুটো দেখা যাচ্ছে, এত সুন্দর এবং মায়াবী চোখ আশিকের আগে কখনো দেখেনি। সেই সাথে মেয়েটির গা থেকে এত চমৎকার একটা পারফিউমের সুঘ্রাণ আসছে, যেটা কিনা আশিকের কাছে একদম আশিককে মাতাল করে দিচ্ছে। সে বলল কি যে, না না, থাক, আপনার দামি গাড়িতে আমি উঠবো, আপনার সিট ময়লা হয়ে যাবে, আমার পোশাকে অনেক ময়লা। মেয়েটি তখন বলল, আহা, আসুন তো, আপনি আমার যে উপকার করেছেন সেই হিসাবে আপনার পোশাকে তেমন ময়লা থাকলেও আমার কিছু যায় আসে না, আপনি উঠুন তো। আশিক তারপর গাড়িতে চেপে বসলো। গাড়ির ভেতরটাও অন্যান্য যে কোনো সাধারণ গাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন। আশিক এবং সে মেয়েটা যেতে লাগলো। মেয়েটা আশিককে জিজ্ঞেস করতে লাগলো, আপনার নাম কি? তখন আশিক বলল, আমার নাম আশিক। আপনার নাম? মেয়েটা বলল, আমার নাম মিলি, আমি এখানেই থাকি, আশেপাশে মাঝে মধ্যে ঘোরাফেরা করি। তখন আশিক বলল কি যে, ও আচ্ছা, আপনার নিশ্চয় অনেক বড় লোক, তাই না? মিলি তখন হেসে দিয়ে বলল কি যে, এমনটা কেন মনে হলো যে আমরা অনেক বড় লোক? তখন আশিক বলে উঠল, না না, এই যে দামি গাড়ি, দামি পোশাক, সমস্ত কিছু দেখে তো মনে হতেই পারে আপনি বড় লোক। আর আমাকে দেখুন, ময়লা জীর্ণশীর্ণ পোশাক, টাকা পয়সার জন্য কি করে বেড়াচ্ছি, বাবার চিকিৎসা পর্যন্ত করাতে পারছি না, মাও অসুস্থ থাকে প্রায়, আর বোনের পড়ালেখার খরচও চালাতে পারছি না, বাজারে বাকি, সব মিলিয়ে চাকরিচ্যুত। কি একটা খারাপ বিষয় বলুন তো। মেয়েটা এই কথা শুনে খানিকটা চুপ হয়ে গেল। আশিক নিজেও চুপ হয়ে গেল। তারা দুজন কেউ কারোর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলছে না। আশিকের যে এই অবস্থা, মেয়েটা হয়তো সেটা জানে না, এই কারণেই হয়তো সে এরকমভাবে চুপচাপ বসে আছে জানার পরে। আর তার মনটাও খানিকটা খারাপ হলো। বেশ খানিকক্ষণ গাড়ি চলার পর আশিক তার বাড়ির কাছাকাছি চলে আসলো। বলল কি যে, হ্যাঁ, আমাকে এখানেই নামিয়ে দিন। তারপর আশিক ভাবতে লাগলো, মেয়েটা এখানেই থাকে, কোথায় থাকে? হয়তো আশেপাশে থাকে, কোনো বড়লোকের মেয়ে হবে হয়তো। কিন্তু আর কিন্তু নয়। আশিক বাইরে নেমে মেয়েটাকে ধন্যবাদ দিল। মেয়েটা তার দিকে একটি থলি এগিয়ে দিল। সেই থলিটার ভেতরে কি আছে আশিক জানে না। বলল কি যে, এটা আমাদের দেশের পুরস্কারের সিস্টেম, আপনি এই জিনিসটা নিয়ে বিক্রি করে তারপর এর থেকে আপনি আপনার শোধগুলো মেটাতে পারবেন। এই কথা বলার পর আশিক বলল কি যে, এটার ভেতর কি আছে, বেশ ভারী মনে হচ্ছে। তখন আশিক এই কথা বলার পর মেয়েটি বলল কি যে, সেটা না হয় আপনি গিয়ে দেখবেন। আশিক মেয়েটিকে বলল কি, আচ্ছা ঠিক আছে। মেয়েটির সঙ্গে সঙ্গে গাড়ির কাজ ছুটিয়ে ফেলল এবং এখানে যে কাজটা ব্যবহার করা হয়েছে সেটা অনেক নরম এবং দেখে মনে হচ্ছিল এটা কোনো কাজ না। গাড়িটার ফাংশনাল সত্যি সত্যি খুবই অদ্ভুত। বাড়ির সামনে নেমে আশিক যখন সেই টোপলাটার দিকে তাকালো, তাকিয়ে যখন সামনের দিকে তাকালো, গাড়িটা যেন এক নিমিষে সেখান থেকে গায়েব হয়ে গেল, 1 সেকেন্ডের মধ্যে। আশ্চর্যজনক ব্যাপার, তার সঙ্গে কি ঘটছে এসব? সে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে চলে গেল। ঘরে গিয়ে সে তার মাকে বলল কি যে, মা, তুই এখন পর্যন্ত জেগে আছিস, কেন জেগে থাকিস বলতো? তার মা বলল কি যে, তোর জন্য জেগে আছি, নে খাবার নে।
রোজকার মতো সে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে গেল। সে যে পোটলাটা খুলে দেখবে সেরকম সময় তার হলো না। সে পোটলাটা সেখানে রেখেই কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। পরের দিন সকালবেলা উঠে আশিকের মা পোটলাটা খুলে সত্যি চিৎকার দিয়ে একদম জ্যানতর অবস্থা। কারণ পোটলাটার ভিতরে ছিল দামি কিছু রত্ন। আশিক তার মায়ের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়ল। বলল কি যে এই পোটলাটা তুই কই থেকে পেয়েছিস? আশিক তখন বলল, আরে মা, এটা আমার গ্যারেজের কাজের জিনিস। কি যে বলছো, দামি জিনিস হবে কিসের জন্য? আশিকের মা সত্যি প্রথম প্রথম ভয় পেয়ে গিয়েছিল। আর আশিকের বুক তখনও ধড়ফড় করছে। কি ব্যাপার, খুবই আশ্চর্যজনক ব্যাপার তো। এরকম একটা দামি জিনিস তার কাছে মেয়েটি দিয়ে গেল। আসলেই মেয়েটির মনে অনেক দয়া আছে, যার কারণে মেয়েটি তাকে এরকমভাবে উপকার করলো। আশিক তার মাথায় হাত দিয়ে দেখলো তার মাথায় সেই ঘায়ের ব্যথাটা আর নেই। আশিক কিছুই বুঝতে পারছে না। কি ব্যাপার, ব্যাপার কি? সত্যি সত্যি তো তোর মাথায় দিয়ে ঘাটা নেই। গতকালকেও তো ছিল। সে আয়নায় গিয়ে দেখলো একদম ক্লিয়ার, কোনো পরিমাণ ব্যথা বা দাগের চিহ্ন সেই কপালের ওইখানে নেই। রাতারাতি কোথায় গেল? আর আশিক সেই জিনিসটাকে ধরে সত্যি এবার অনেকটা ভয় পেয়ে গেল। কারণ জিনিসটা আসলেই বেশ দামি ছিল। এক প্রকার স্বর্ণের কয়েন, প্রায় 10-12টা কয়েন হবে। এত পরিমাণ দামি জিনিস, আসলে কি এটা স্বর্ণের কয়েন? আশিক সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে খাবার না খেয়েই ওরকম অবস্থায় সামান্য জবুথবু করে মুখ ধুয়ে চলে গেল স্বর্ণকারের দোকানে। কারণ জিনিসটা দেখে আসলে স্বর্ণ মনে হচ্ছিল। একটি কয়েন তার এক পরিচিত স্বর্ণকারের দোকানদারের কাছে গিয়ে দিয়ে বলল কি যে, দেখ তো বন্ধু, জিনিসটা কি এবং এটা কোনো স্বর্ণের জিনিস কিনা। সেই জিনিসটা সে কোষ্ঠী পাথরে ঘষে দেখল কি যে একদম 22 ক্যারেটের পিওর গোল্ড। এটা দেখে তার বন্ধু অবাক হয়ে গেল। বলল কি যে, কোথায় পেলি? সত্যিই তো বেশ দামি জিনিস। তখন ও বলল কি যে, এই একটা কয়েনের দাম কত হবে বলতো? আশিক বলল কি যে, আরে বেটা, আমি কীভাবে বলবো? তুই স্বর্ণকার, তুই বলবি এই কয়েনটার দাম কত হতে পারে। তখন সেই তো আশিকের বন্ধু বলল কি যে, তুই বিশ্বাস করতে পারবি না, এই কয়েনটার দাম প্রায় 2 থেকে 3 লাখ টাকা হবে। কারণ এখানে প্রায় 4 থেকে 5 ভরি স্বর্ণ আছে। তখন আশিক অবাক হয়ে গেল। বলল কি যে, কি বলিস, এতখানি স্বর্ণ? আশিকের কাছে এখনো 11টা কয়েন পড়ে আছে। তার একটা কয়েন যদি বিক্রি করতে পারে তাহলে সত্যি সে তার সমস্ত দেনা মিটিয়ে সে নিজেই একটা গ্যারেজ দিতে পারবে, নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবে। আশিকের মন সত্যি অনেক ভালো হয়ে গেল। আশিক তখন বলল কি যে, দে বেটা, কয়েনটা দে। সত্যি আমার কপাল বোধহয় খুলে গেল এবার। তারপর আশিকের সেই বন্ধু বলল, কী রে ব্যাপার বেটা, এই জিনিসটা কোথায় পেলি তুই? তখন আশিক বলল কি যে, এই তো আসার পথে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, সেই জন্যই তো আমি তোর কাছে নিয়ে আসলাম। তখন আশিকের সে বন্ধু বলল, ভাগ একাই খাবি, আমাকে কিছু দিবি না? এই জিনিস চালাতে কিন্তু আমার বহুত কষ্ট হবে। আমি তোকে গোপন উপায় চালিয়ে দিব, ঠিক আছে? কারণ এগুলো হলমার্ক করা যাবে না, আর হলমার্ক না করে তো বিক্রিও করতে পারবো না, কম দামে বিক্রি করতে হবে, বুঝতে পারছিস তুই? তখন আশিকের বন্ধুর এই কথা বলার পর বলল কি, আচ্ছা ঠিক আছে বন্ধু, এক কাজ করি, আমি আপাতত ভাবি কি করা যায়। আর তুই সত্যি সত্যি বলছিস তো এর মধ্যে 4-5 ভরি গহনা হবে? তোকে না হয় আমি কিছু টাকা দিয়ে দিব, সেটা কোনো ব্যাপার না। আর তোর কাছে একবার আমি কয়েনটা বিক্রি করে দিয়ে যাই, তারপর তুই যা ইচ্ছা তাই করিস। তারপর আশিক বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একদিন পরে আসি, এই জিনিসটা তোর কাছে রাখ, হ্যাঁ? তারপর আমি দরকার হলে টাকা দিয়ে নিয়ে যাব। তখন আশিকের বন্ধু বলল, হ্যাঁ, টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে, আমি 2 দিন পরে তোকে টাকাটা দিই। আর মোটামুটি কত টাকা হবে এস্টিমেটলি? তোকে তো বলেছি 2-3 লাখ, বেশি হলেও ভালো, কম হলেও ভালো। আর এখান থেকে তুই কত দিবি আমাকে বল। আশিক তখন বলল, যদি 3 লাখ হয় তাহলে তুই এক কাজ করিস, 50,000 রেখে 2.5 লাখ আমাকে দিয়ে দিস, ঠিক আছে? আশিকের বন্ধু তখন বলল, হ্যাঁ, তোকে বলছে 50-50 করলে বল, না হলে তুই নিয়ে যা। আমি বললাম, বন্ধু, এরকমভাবে আমাকে ঠকাইস না, তুই জানিস যে আমি কত গরিব, এরকমভাবে ধার দেনা করে চলি। যাই হোক, 1 লাখ টাকায় সে রাজি হলো। তারপর সেখান থেকে 2 লাখ টাকা নিয়ে আশিক বাড়িতে চলে আসলো, কারণ 2 লাখ টাকা তখন নগদ ক্যাশে ছিল। আশিকের বন্ধু তাকে ঠকিয়েছে কিনা জানে না, তবে তার কাছে এখনও 11টা কয়েন আছে। এই একটা কয়েন যদি সে 2 লাখ টাকায় বিক্রি করতে পারে, তাহলে বাকি কয়েনগুলো সে কত টাকায় বিক্রি করতে পারবে সেটাই সে ভাবতে পারছে না। সে দৌড়ে বাড়ি চলে আসতে লাগলো। কিন্তু ততক্ষণে আশিক দেখল কি যে সে ঘুম থেকে জেগে উঠেছে। তার মানে সে এতক্ষণ যা দেখছিল সেগুলো স্বপ্ন ছিল। সে সঙ্গে সঙ্গে থলিটা খুলল। থলিটা তার পাশেই ছিল। থলিটা খুলে দেখলো তার মধ্যে সত্যি কয়েন জাতীয় কিছু আছে, এবং আশিক তো কালকে হাত দিয়ে ধরেই টের পেয়েছিল যে এর ভিতরে কয়েন আছে। এবং সেই কয়েনগুলোকে দেখে আশিক মনে মনে ভাবলো, ধুরো, এরকম স্বর্ণের কয়েন হয় নাকি? সেই থলিটাকে তার আলমারির এক কোণায় ফেলে রাখলো। তারপর সে বলল কি যে, দেখি পরে যদি কখনো দরকার পড়ে তাহলে জিনিসগুলো বের করব।
অত দামি না হলেও মোটামুটি দামি তো হতেই পারে, তাই না? আশিক এটা ভেবে কয়েনটাকে সেই আলমারির ভিতরে রেখে সে পরের দিন কাজের খোঁজে বেরিয়ে পড়ল। আশিক নিজেও জানে না যে সে কি দামি একটা জিনিস হারাতে চলেছে, এবং সেটা সত্যি অনেক দামি জিনিস ছিল। তারপর আশিক পরের দিন কাজটা খুঁজে টুজে রাত্রেবেলা যখন বাড়ির দিকে ফিরছিল, সে দেখলো সেই মেয়েটি তখনও গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তারপর মেয়েটিকে দেখে আশিক বলল কি যে, আপনি আজকে এখানে দাঁড়িয়ে আছেন? মেয়েটি তখন বলল কি যে, আজকে আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি গতকালকে কোথায় যেন নেমেছিলেন? আশিক তখন বলল, কেন, আমার বাড়িতে। আমি গতকালকে আপনাকে যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো কি করেছেন? আশিক তখন বলল, জিনিসগুলো আমি আলমারিতে রেখে দিয়েছি। তখন সেই মেয়েটি বলল, আপনি সেগুলোকে পরখ করে দেখেননি? মেয়েটির এই কথা শুনে আশিক বলল, না, পরখ করে দেখিনি, তবে আমার কাছে মনে হচ্ছিল জিনিসগুলো বেশ দামি, এবং আপনি যেহেতু উপহার দিয়েছেন, দামি জিনিস আমার সংগ্রহে রাখাই উচিত। মেয়েটি খানিকটা তো ইতস্তত বোধ করলো। তারপর বলল কি যে, আপনি কি আমার সঙ্গে ঘুরতে যাবেন? এই কথা বলার পর আশিক খানিকটা চমকে গেল। বলল কি যে, আমি কোথায় ঘুরতে যাব? আপনারা অনেক বড় লোক, আপনার সঙ্গে মেশা কি আমার যায়? আপনি যেরকমভাবে আমার সঙ্গে মিশছেন। তারপর মেয়েটি বলল কি যে, আপনি চাইলে আমার সঙ্গে ঘুরতে যেতে পারেন, যাবেন? তখন মেয়েটির এই কথা শুনে আশিক বলল কি যে, আপনি যেভাবে বলছেন না যেও পারছি না, তবে আপনার কোনো সমস্যা হবে না তো? মেয়েটি তখন বলে উঠল, না না, সমস্যা হবে কি, আপনি চলুন আমার সঙ্গে, এই একটুখানি ঘোরাঘুরি করে আপনাকে নামিয়ে দিব। গাড়িতে চেপে বসলো আশিক। তারপর মেয়েটি বলে উঠল যে, আপনি কি প্রতিদিনই রাস্তাতেই যাতায়াত করেন? এই কথা শুনে আশিক বলল, প্রতিদিন না, বললাম না চাকরিচ্যুত হয়েছি তো, এই কারণে বেশ রাত করে বাড়িতে ফিরতে হয়। কারণ মাকে আমি বলিনি বিষয়টা যে আমার চাকরি নেই, বললে নিশ্চয়ই কষ্ট পাবে। আগে ফিরলেও সে বুঝতে পেরে যাবে যে আমার চাকরি নেই, কারণ আমি প্রায় দিন রাতে 10টার পরে বাড়িতে ফিরি। এই কারণে একটু দেরি করেই ফিরি, চাকরির খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাচ্ছি না। খানিকক্ষণ বাদে মেয়েটি বিশাল এক বাংলোর সামনে তার গাড়িটা থামালো। বাড়িটা বেশ বিশাল ছিল। আশিককে সেখানে নামানো হলো। মেয়েটিও নেমে পড়ল। গাড়িটা সত্যি অদ্ভুত, ওরকম অদ্ভুত দেখতে আরও বেশ কয়েকটি গাড়ি সেখানে ছিল। তারপর মেয়েটি বলল কি যে, আপনি ভিতরে চলে আসুন। আশিক তো সত্যি অবাক হচ্ছে, এরকম একটা বিশাল বাংলো টাইপের বাড়ি আশিক এর আগে কখনো দেখেনি। মেয়েটির সঙ্গে গল্প করতে করতে কখন সেখানে চলে এসেছে সেটাই আশিক বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে মেয়েটি ভিতরে চলে গেল এবং আশিককে বলল কি যে, তুমি এখানে খানিকক্ষণ দাঁড়াও, আমি তোমার জন্য কিছু জিনিস পাঠাচ্ছি, এই জিনিসগুলো পরে তারপর তুমি ভেতরে আসবে, ঠিক আছে? তারপর একজন লোক, মাথায় ঘোমটা দেওয়া, অদ্ভুত রকমের পোশাক পরা, আশিকের দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে, এই জিনিসগুলো আপনাকে দিয়েছেন, আপনি ওইখানে একটা রুম আছে, ওইখানে গিয়ে পরিবর্তন করে আসুন। তারপর আশিক সেখানে চলে গেল। সেখানে গোসল করার জন্য সমস্ত কিছু দেওয়া আছে। আশিককে সঙ্গে সঙ্গেই গোসলখানায় নিয়ে যাওয়া হলো এবং সে গোসল করে সেই আলিশান দেখতে কাপড়গুলো পরে নিল। কাপড়গুলো ছিল সাধারণ থেকে ব্যতিক্রম, এবং এরকম কাপড় আশিকের আগে কখনো দেখেনি। সে একজন মেকানিক যে সে ভুলেই গেল। আশিক দেখতে খুব সুদর্শন এবং খুবই ভদ্র একজন ছেলে। আশিক এই জামা কাপড় পরে তার এত ভালো লাগছিল। তারপর একজন লোক একটা থালায় করে কাপড় দিয়ে ঢেকে একটা পারফিউমের বোতল তার কাছে দিয়ে গেল। সেই পারফিউমের বোতলটা যখন আশিক নিল, সত্যি সেটা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল। তারপর একজন লোক এসে আশিককে ধরে, মানে তার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেল। তারপর বিশাল একটা আলিশান রুমের মধ্যে আশিককে নিয়ে গেল। সেখানে বেশ কিছু লোকজন হাঁটাহাঁটি করছিল এবং নানান ধরনের লাল কালারের পানীয় খাচ্ছিল। আশিককে দেখে সবাই আশিকের দিকে তাকাতে লাগলো এবং আশিক সত্যি কিছু বুঝতে পারছিল না যে এইখানটার এরকম একটা জায়গায় আশিক কোনোদিন আসতে পারবে, সেটা অকল্পনীয় এবং অবিশ্বাস্য ব্যাপার। তারপর খানিকক্ষণ বাদে মিলি উপর থেকে নেমে আসলো। মিলিও খুব সুন্দর করে একটা জামা পরেছে এবং এত চমৎকার একটা ড্রেস যে মিলিকে দেখতে সত্যি অদ্ভুত রকমের সুন্দর লাগছে। তারপর সে আস্তে আস্তে নেমে আশিকের কাছে এগিয়ে আসলো, বলল কি যে, জায়গাটা কেমন লাগছে? তখন আশিক বলল কি যে, আসলে খুব সুন্দর জায়গা, আমার খুবই বিভ্রান্তি বোধ হচ্ছে, এরকম জায়গায় এর আগে আমি কখনো আসিনি। এত সুন্দর জায়গায় আপনারা থাকেন, আপনারা নিশ্চয় অনেক বড় লোক, তাই না? কিন্তু আপনি আমাকে এরকমভাবে ফেভার করছেন কিসের জন্য, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি মিলি তখন বলল কি যে, শোনো আশিক, তুমি করে বলছি, তুমি যে আমার কত বড় উপকার করেছিলে, আজকে হয়তো আমি মৃত থাকতাম, কিন্তু তোমার জন্যই আমি বেঁচে গিয়েছি। সেদিনকে তুমি আমাকে যেভাবে সেভ করেছিলে, তারপর থেকে আমি শুধুমাত্র তোমাকে দেখে অবাকই হই। তুমি কি সুন্দর একটা সহজ সরল ছেলে, কি সুন্দর ভালো একটা ছেলে। এরকম ছেলেকে যদি আমি জীবনসঙ্গী হিসেবে পাই, তাহলে সেটা কি আমার খুব ভুল চাওয়া?
বলো আশিক। আশিক তখন কিছুটা বিভ্রান্তি বোধ করলো। বলল কি যে, আমি আসলে কিছু বুঝতে পারছি না আপনার কথা। তখন মিলি বলে উঠল যে, আসলে সত্যি কথা বলতে, তুমি আমার হাত ধরে বলো যে তুমি ভয় পাবে না বা আমাকে ভুল বুঝবে না। আশিক তখন বলল, "আ আমি আসলে কিছু বুঝতে পারছি না। মানে আপনি কি বলার চেষ্টা করছেন?" তখন মিলি আশিককে নিয়ে একটা রুমের ভেতরে চলে গেল। রুমটা বিশাল আকৃতির এবং অনেক উঁচু। সেই সাথে রুমের ভেতরে মখমলের কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা রুমের দেয়ালগুলোতে। সুন্দরী দেখতে সেই মেয়েটি তার হাতটা আশিকের হাতের উপর রাখল এবং তার নাকাব সরিয়ে ফেলল। এত সুন্দর যে আশিক দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিল, কারণ এতক্ষণ তার মুখে নাকাব ছিল এবং এত সুন্দরী মেয়ে আশিক তার জীবনে কোনোদিন দেখেনি। তার বুকের ভেতরে হার্টবিটগুলো যেন বাড়ি খেতে লাগলো একে অন্যের সাথে। এত চমৎকার লাগছে যে বলে আসলে বোঝানো সম্ভব না। আশিকের এমন পরিস্থিতিতে মিটি তখন বলে উঠল, আশিক, একটা সত্য কথা কি জানো? যে আমি সত্যি তোমার সততায় মুগ্ধ এবং আমি তোমার সততা এবং সরলতার প্রেমে পড়েছি। এটা বললে হয়তো ভুল হবে না। আশিক তখন বলল, আমি তো আপনাকে চিনিই না, তাহলে আপনি আমার সততা এবং সরলতার প্রেমে কিভাবে পড়লেন?" মেয়েটি তখন বলল যে, আশিক, তোমাকে আমি বাইরে থাকতে যেটা বললাম সেটা তুমি বলো। আমাকে ওয়াদা করো যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। মেয়েটি পাগলের মতো করতে লাগলো। আশিক তখন বলল, আপনি এটা কি বলছেন? আপনি কত বড়লোক ঘরের মেয়ে, আর আপনি আমাকে কেন ভালোবাসবেন? আমি তো আপনাকে চিনিই না। মাত্র 2 দিন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। এই 2 দিনে আপনি... মেয়েটি তখন বলল, না না আশিক, 2 দিন না। আমি তোমাকে বহু বছর ধরে চিনি, বহু দিন ধরে চিনি এমন আমার মনে হয়। এবং তুমি সেদিনকে রাতে আমাকে যেভাবে বাঁচিয়েছিলে, সেই রাত আমি কখনো ভুলতে পারবো না। আমি বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো সেদিনই আমার মৃত্যুর রাত ছিল, কিন্তু তুমি দেবদূতের মতো এসে আমাকে বাঁচালে। তারপর তারপর থেকে আমি যতই তোমাকে দেখেছি শুধুমাত্র মুগ্ধ হয়েছি। ওই যে সেদিন রাতের ঘটনা, তোমার কাছে মাত্র অল্প কয়েকটা টাকা ছিল। ডাক্তারকে দিয়ে আসার পরে তোমার পকেটে 10 টাকা অবশিষ্ট ছিল। তুমি চাইলে সেই 10 টাকা দিয়ে বাসে করে বাড়িতে ফিরতে পারতে, কিন্তু তুমি সেই টাকা দিয়ে বাড়িতে ফেরোনি। তুমি সেই টাকাটা একটা ছোট্ট শিশুকে দিয়ে এসেছিলে, যে কিনা ওই দিন রাতে খাবার খায়নি। এতেই তো তোমার সততার প্রমাণ পাওয়া যায় যে তুমি কতটা ভালো। আমি সেদিনকে সত্যিই দেখে তোমাকে অবাক হয়েছিলাম, এবং তুমি সেদিন যেটা করেছিলে, আশিকের মাথায় কিছুই ঢুকছে না। সে মেয়েটিকে বলল, আচ্ছা, আপনি একটু খোলাসা করে বলবেন যে আপনি কে এবং আমাকে কিভাবে চেনেন এবং আমি কোথায় আছি এখন? কেনই বা আমাকে এখানে নিয়ে আসলেন? আপনি এরকম কথা বলছেন কিসের জন্য? তখন মিলি বলে উঠল, আশিক, তুমি সত্যিই খুব বোকা। তুমি কি বুঝতে পারছো না যে আমি কোনো মানুষ নই? তুমি কি আদতেও বুঝতে পারো না যে আমি আসলে কোনো আশরাফুল মাকলুকাত নই? আমি একজন জিনের মেয়ে এবং জিন জাতিদের মধ্যে একজন। আমি একটা পরী। আমার সৌন্দর্য, আমার চলাফেরা বা আমার এরকম আচমকা অলৌকিক কাজ দেখে তুমি বুঝতে পারছো না? এই কথা শোনার পর আশিকের বুকের ভেতরে আচমকা বাড়ি দিয়ে উঠল এবং সে বলল কি যে, কি বলছেন মিস মিলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কোনো মানুষ নন মানে? আপনি... সঙ্গে সঙ্গেই রুমের পরিবেশ চেঞ্জ হয়ে গেল এবং সেটা খুবই ঘন জঙ্গল এবং বিরান একটা জায়গায় পরিবর্তন হয়ে গেল। আশিক ক্ষণে ক্ষণে যেন সমস্ত কিছু পরিবর্তন হতে দেখছে। তারপর খানিকক্ষণ বাদে সে খেয়াল করলো সেই ঘন জঙ্গলওয়ালা সেই রুমটা হঠাৎ করেই একটা দিনের মতো আলোকিত হয়ে গেল। তারপর খানিকক্ষণ বাদে আবার সেই রুমের মতো জায়গা হয়ে গেল। আশিক সত্যিই বুঝতে পারছে না সে কোথায় আছে। সে কি স্বপ্ন দেখছে গতকালকের মতো? কিন্তু না, এটা তো স্বপ্ন না, সত্যি সত্যি স্বপ্ন না। তারপর সে মেয়েটি বলে উঠল, শোনো আশিক, তাহলে তোমাকে আমি শুরু থেকে সমস্ত কিছু বলছি। আসলে আমি মানুষের দুনিয়ায় খুব কম যাতায়াত করি। আমার বাবার কাছ থেকে সেদিনকে পারমিশন নিয়ে আমি কি কারণে যেন মানুষের দুনিয়ায় ঘুরতে গিয়েছিলাম, এবং মানুষের দুনিয়ায় ঘুরতে আমার প্রথম দিন ঘুরতে খানিকটা ভালো লেগেছিল, কিন্তু দ্বিতীয় দিন আমি একটা বিড়ালের রূপ ধরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মানুষের দুনিয়া সত্যি খুবই অদ্ভুত এবং সেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেটা আমি সেদিনকে বিশ্বাস করেছিলাম যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। তোমার মনে আছে তুমি একটা বিড়ালকে প্রাণ বাঁচিয়েছিলে একটা ছাদের ইট থেকে, এবং সেই লম্বা ইটটা যদি আমার মাথা বরাবর এসে পড়তো তাহলে সত্যি সত্যি আমি সেদিনকে মারা যেতাম। কিন্তু তুমি দেবদূতের মতো এসে সেদিনকে আমাকে বাঁচিয়েছিলে। আমি আসলে মানুষের দুনিয়ায় ওই দিনই দ্বিতীয় দিন হাঁটতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আচমকা তুমি যখন আমার গায়ের ওপর উঠে আসতে লাগলে, আমি সর্বপ্রথম ভেবেছিলাম যে তুমি আমাকে আক্রমণ করতে এসেছো,
যার কারণে আমি তোমাকে হামলা করতে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন খেয়াল করলাম যে আসলে একটি ইট উপর থেকে এসে আমার গায়ের উপর পড়তে যাচ্ছিল এবং তুমি আমাকে সেখান থেকে বাঁচিয়েছ এবং তোমার কপাল ফেটে রক্ত বের হতে লাগলো, তখন থেকে আমি বুঝতে পারলাম যে আসলে তুমি আমাকে হামলা করতে নয়, আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলে। তারপর তারপর দেখলাম তোমার কপাল বেয়ে রক্ত পড়ছে। আমি তখন ইচ্ছে করেও পারছিলাম না যে বিড়ালের রূপ থেকে একদম পরের রূপে আসতে, কারণ সেখানে অনেক মানুষজনের ভিড় হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গেই সেই বিড়ালের রূপ থেকে পরের রূপে অদৃশ্য হয়ে তোমাকে দেখতে লাগলাম, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছিলাম না, কারণ ততক্ষণে অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়ে গিয়েছে। আমি খুব করে চাইছিলাম যে তোমাকে নিয়ে ওইখান থেকে আমাদের এখানে চলে আসি এবং তোমাকে আমি নিজের হাতে তোমার কপালটা একদম ঠিক করে দেই। তারপর তোমাকে ডাক্তার বাড়ি নেওয়া হলো এবং ডাক্তার তোমাকে চিকিৎসা করলো, কিন্তু আমি কেন যেন তোমার আশেপাশে যেতে পারছিলাম না, কারণ ওখানে অসংখ্য মানুষ ছিল। তারপর তারপর তুমি বাড়ি থেকে রওনা শুরু করলে। তুমি যখন ওই রাস্তার পাশে বসলে, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার পাশে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিলে। সেদিন সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম যে তুমি আমাকে এরকমভাবে বকা কেন দিলে। আচ্ছা, সেদিন তুমি আমাকে এরকমভাবে বকা কেন দিয়েছিলে বলো তো? আশিক লজ্জা পেয়ে গেল। সত্যিই তো, সেদিনকে বকা কেন দিয়েছিল সেটা বলতে গেলে তো আসলে লজ্জা পাবে, সে নিজেই লজ্জা পাবে। তখন মেয়েটি বলল, আমি ধরেই নিয়েছিলাম যে ওই দিন তোমার চাকরি চলে গিয়েছিল, সব মিলিয়ে টাকা পয়সা ছিল না, এই জন্যই তোমার কোনো কিছু ভালো লাগছিল না, সেই জন্য তুমি এমনটা করতে পারো। কিন্তু ওই দিন না আমার খুব খারাপ লেগেছিল। তারপর তারপর থেকে আমি তোমার পিছু নিই, তোমার সমস্ত কিছু দেখতে শুরু করি, তোমার পরিবারের বিষয় বলি, দোকানের ছাড়ি এবং সমস্ত কিছু আমি দেখতে শুরু করি। তারপর আমি বুঝতে পারি যে তোমার মনে অনেক দুঃখ, কিন্তু আমি তো প্রথম দিনই তোমার সেরকম কার্যকলাপ দেখে আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। এরপরে তোমার আস্তে আস্তে সমস্ত সরলতা এবং সততা দেখে তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম, এবং কখন যে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি বলতে পারবো না। এর বেশ কয়েকদিন পরের ঘটনা, আমি তো তোমার সঙ্গে সরাসরি দেখা করতে পারছিলাম না বা গল্প করতে পারছিলাম না, যার কারণে একটা পুরাতন গাড়ি নিয়ে আমি তোমার কাছে হাজির হলাম, যে গাড়িটা তোমার খুব পছন্দ। সেই গাড়িটা দেখে তুমি আমার কাছে এগিয়ে আসলে এবং সেই ছলে তোমার সঙ্গে আমি গল্প করলাম এবং তোমাকে আমি একটা থলি দিয়েছিলাম। তুমি যে কতখানি সৎ সেটা আসলে দেখলেই বোঝা যায়, যে সেই থলিটার ভেতরে দামি জিনিস থাকা সত্ত্বেও তুমি সেই জিনিসটাকে ব্যবহার করোনি, সেই জিনিসটাকে তুমি রেখে দিয়েছ। ওই দিন রাতেই আমি তোমার ঘরে গিয়েছিলাম এবং তোমার কপালের সেই দাগটাকে চিরদিনের জন্য মুছে দিয়েছিলাম এবং তোমার কপালে একটা চুমু খেয়ে আমি রাতে চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা উঠে ভেবেছিলাম যে তুমি হয়তো জিনিসগুলো ব্যবহার করবে, কিন্তু তুমি সেই জিনিসগুলো ব্যবহার করোনি এবং সেই জিনিসগুলো তুমি তোমার আলমারির ভিতরে রেখে সত্যি সত্যি কাজের সন্ধানে বেরিয়ে পড়েছ। তোমার মনে লোভ লালসা খুব বেশি নেই। এটা আমি আমার বাবাকে বলেছি। আমার বাবা নিজেও এই জিনিসটা পছন্দ করে এবং সে বলেছে তোমাকে এখানে নিয়ে আসার জন্য এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং আজকে আমি তোমাকে এখানে নিয়ে আসলাম। দেখো আশিক, আমার ভালোবাসা তোমার প্রতি মিথ্যা না, বা আমি যে একটা আশরাফুল মাকলুকাত না বা পড়ি, এই বিষয়ে তুমি বিন্দুমাত্র শঙ্কা রেখো না। আমি সত্যি তোমাকে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে নিজের করে পেতে চাই। তুমি কি সত্যি বিষয়গুলো বুঝতে পেরেছ? আশিক সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ল। তার মাথায় কিছুই ঢুকছে না, সে আদতে কি স্বপ্ন দেখছে নাকি অন্য কিছু। তখন মেয়েটি তার কাছে এসে বসলো এবং তার হাত ধরে বলল, আশিক, তুমি এখানে বসো, বসে কিছুক্ষণ ভাবো, আমি বাইরে থেকে আসছি, ঠিক আছে? আমি তোমাকে সময় দিলাম, তোমার কাছে জোর জবরদস্তি কিছু নেই, তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ? তারপর আশিক সেখানে বেশ খানিক্ষণ বসে চিন্তা করতে লাগলো এবং বলল কি যে, মিস মিলি, আমি তো কিছু বুঝতে পারছি না, তবে আমাকে কিছু সময় দিন, আমি আপনাকে 2-3 দিন পরে জানাই। মিলি বলল কি যে, হ্যাঁ, সমস্যা নেই, 2-3 দিন পরে জানাও বা যা ইচ্ছে করো, সমস্যা নেই। তোমাকে আমি সময় দিলাম, তবে আজকের পার্টিটা তুমি এনজয় করো আর বাবার সঙ্গে তুমি পরিচিত হয়ে যাও, ঠিক আছে? তারপর সেই পার্টিতে যখন আশিক গেল, সেখানে লোকজনগুলোকে আশিক এবার সত্যি সত্যি মানুষের রূপে নয়, সত্যি সত্যি জিনেদের রূপে দেখছিল। কারণ সেই জিনগুলো বেশ বড় বড় লম্বা লম্বা ছিল, একজনের কান অনেক বড় বড়, দাঁতগুলো বেশ বাহিরে বের হওয়া এবং সত্যি সত্যি জিনেদের মতো লাগছিল। এবং এই পার্টিতে যে একটা মানুষ এসেছে সেসব জিনেরা জানতো, কারণ তার বাবাই নিজেই বলে রেখেছে। তখন সে সেই পরিমেয়েটাকে বলতে লাগলো, আশিক, মিস মিলি, আমি কি বাড়িতে যেতে পারি? আসলে বাড়িতে আমার যেতে হবে, মা আমার জন্য হয়তো চিন্তা করবে। তখন মিলি বলল কি যে, ওইসব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি অলরেডি বাড়িতে পৌঁছে গিয়েছো এবং তোমার বাড়িতেও ভালো খাবার দাবার পৌঁছে গিয়েছে, যেসব খাবার তোমরা খাও। তখন আশিক বলল, আমি আসলে কিছু বুঝতে পারছি না। তখন মিলি বলল, হ্যাঁ, অনেকটা রাত হয়ে গিয়েছে, এক কাজ করো, বাবার সঙ্গে দেখা করে তারপর তুমি বাড়ির দিকে চলো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, তারপর গেলেই বুঝতে পারবে, ঠিক আছে? তারপর মিলি বলল কি যে, চলো উপরে চলো।
মিলি আশিকের হাত ধরে উপর নিয়ে গেল। মিলির হাতটা সত্যি অনেক নরম এবং মিলি দেখতে এত সুন্দর যে তার প্রতি কোনো পুরুষ প্রেমে না পড়ে যে থাকতে পারবে না, সেটা আসলে অসম্ভব ব্যাপার। আশিক তো প্রথম দিনই মেয়েটাকে দেখিয়ে তার প্রতি একটা মোহে পড়ে গিয়েছিল। আজকে দেখে সত্যি তার প্রতি যেন ভালোবাসা অন্যভাবে জেগে উঠেছে। তার বাবার সঙ্গে দেখা করলো। মিলির বাবা বেশ লম্বা চওড়া এবং খুব বড় একটা জিন এবং খুব ভারী কণ্ঠ। মিলির বাবা তখন বলে উঠল যে এই হচ্ছে সেই ছেলে আশিক। তোমাকে দেখে ভালো লাগলো। তোমার কথা মিলির কাছ থেকে কয়েকবার শুনেছি এবং তুমি যে একজন সৎ ছেলে সে বিষয়ে কোনো নিঃসন্দেহ নেই, কারণ আমি তোমার পেছনে বেশ কয়েকটা জিন লাগিয়েছিলাম এবং তারা তোমার ব্যাপারে খোঁজ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়ে মিলির সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি কি রাজি আছো? তখন আশিক বলল, আঙ্কেল আমি 2-3 দিন পরে জানাই। তখন সেই জিনটা বলল কি যে কোনো সমস্যা নেই, তুমি জানাও, সমস্যা নেই। তবে তোমাকে আমার সত্যি পছন্দ হয়েছে। আমার মিলি মায়ের পছন্দ নিশ্চয়ই খারাপ নয়। ঠিক আছে। তারপর মিলি আশিককে নিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসে মিলি এবং আশিক হাঁটতে লাগলো। মিলি আশিকের হাত ধরল শক্ত করে। তারপর আশিক খানিকক্ষণ বাদের খেয়াল করলো সে তার বাসার কাছাকাছি চলে এসেছে। এত দ্রুত মিলি তাকে কোথায় নিয়ে গিয়েছিল সেটাই সে বুঝতে পারছে না। মিলি যে আসলে একটা পরী সেটা আশিকের একদমই বিশ্বাস হচ্ছে না। খানিকক্ষণ বাদে আশিক ঘরের ভিতরে ঢুকতেই দেখলো কিছু তার মা বাবা সবাই খুব আনন্দ করে খাচ্ছে। কারণ হচ্ছে মিলি এইসব খাবারগুলো আশিকের বাবার কাছে দিয়ে গিয়েছে এবং খুবই দামি খাবার, রেস্টুরেন্টের খাবার। আশিক ঘরে ঢুকতে বলল কি রে তুই খাবারগুলো দিয়ে কই গিয়েছিলি? তার মানে বোঝা গেল যে আশিকের রূপ ধরে কোনো জিন এখানে এসেছিল যে কিনা এদেরকে খাবারগুলো দিয়ে গিয়েছে এবং তারা খুব আনন্দ করে খাচ্ছে। আর আশিকও সেখান থেকে কিছু খাবার খেয়ে এসেছে, যার কারণে আনন্দে তার পেট আরোখানি ভরে গিয়েছে। তখন আশিক বলল, মা বাবা তোমরা খাও, আমি পরের সমস্ত কিছু দেখবো, ঠিক আছে? মিলি আশিকের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা মা মিলিকে দেখতে পাচ্ছে না। কারণ হচ্ছে মিলি এমন একটি অদৃশ্য অবস্থায় রয়েছে যাকে দেখা কোনোভাবে সম্ভব না। মিলি এবং আশিক বাইরে চলে আসলো। তারপর আশিক বলল যে মিলি তুমি আমাকে যেরকমভাবে সাহায্য করলে এটা আমি কখনো ভুলতে পারবো না। তখন মিলি বলল যে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। আশিক তখন ইতস্তত বোধ করে বলল যে আমাকে এত পরিমাণ আদর যত্ন করে ভালোবাসে তাকে ভালো না বেশি কিভাবে থাকা যায় বলো। মিলি সত্যি খুশি হয়ে গেল এবং আশিককে শক্ত করে জড়িয়ে ধরলো এবং এত পরিমাণ শক্ত করে জড়িয়ে ধরলো যে আশিকের বুকের ভেতরে যেন ঢুকে যাচ্ছিল। মিলির শরীরটা অনেক বেশি নরম। আশিকের বুক ধরফর করতে লাগলো। তারপর মিলি বলল, ঠিক আছে, তোমাকে যে উপহারগুলো দিয়েছি না ওইগুলো তুমি কালকে বিক্রি করবে। বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করবে। তারপর তুমি তোমার নিজের পরিবারকে স্টেবল করবে, ঠিক আছে? আমি জানি তুমি সেটা পারবে এবং আমি পরবর্তীতে যখন তুমি একটা পজিশনে পৌঁছাবে তখন আমরা বিয়ে করে নেব, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার পরিবারের বেশ কিছু বিষয় সংযোজন করা দরকার। আমি জানি যে তুমি আমার কাছ থেকে আমার সম্পত্তিগুলো নেবে না। তুমি চাইলে আমার সম্পত্তিতে আয়েশ করতে পারো, কিন্তু আমি জানি তুমি সেরকম ছেলে না। আমি তোমাকে বেশ কয়েকভাবে টেস্ট করেছি এবং তুমি সত্যি কারো সম্পত্তির উপর কোনো নজর রাখো না। তবে এই কারণে আমি তোমাকে সেদিনকে ওই গাড়ি মেরামতের দ্বারা তোমার কাছে আমি টাকা দিয়েছি এবং সেই টাকাগুলোই তুমি খরচ করবে। তুমি ভেবে নাও যে ওটা তোমার উপহার। আশিক বলল যে আচ্ছা ঠিক আছে। এর পরের দিন সকালবেলা উঠে সেই জিনিসগুলো নিয়ে তার বন্ধুর দোকানে চলে গেল এবং তার বন্ধুর কাছে সমস্ত কয়েনগুলো এগিয়ে দিয়ে বলল যে দেখ, এই কয়েনগুলো স্বর্ণের এবং 4 থেকে 5 ভরি স্বর্ণ আছে। তুই এগুলো বিক্রি করে আমাকে টাকা এনে দে। দরকার হলে তোকে আমি 20% কমিশন দিব, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবি না যে কোথায় পেয়েছি। তখন ও বলল যে কি বলিস বেটা, এখানে 4-5 ভরি, এখানে তো আরো অনেক বেশি টাকা আছে, 1-1.5 কোটি টাকার গহনা হবে, তুই এটা কই পেয়েছিস? তখন ও বলল যে আমি কই পেয়েছি সেটা ভেবে তোর লাভ নেই, তুই পারবি কিনা বল। যদি 1 কোটি টাকা হয় সেখান থেকে অন্ততপক্ষে 20-30 লাখ টাকা তোকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তখন ও বলল কি বলিস, সারা বছর ভরে ব্যবসা করি তো 30 লাখ টাকা ইনকাম করা যায় না, তুই যদি দিতে পারিস আমি মহাজনের সঙ্গে কথা বলে দেখি। তখন সত্যি সত্যি ও মহাজনের সঙ্গে কথা বলে প্রায় 1.5 কোটি টাকার মতো সেই জিনিসগুলো ফিক্স করলো। এতগুলো টাকা আশিক একসঙ্গে দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আশিক তার পরিপ্রেমিকাকে ধন্যবাদ দিতে লাগলো। সে মিলিকে জড়িয়ে ধরে বলল, এতগুলো টাকা আমি আমার বাপের জন্য কোনোদিন দেখেছি কিনা মনে পড়বে না, হয়তো তোমার জন্যই আজকে এতগুলো টাকার মালিক হতে পেরেছি আমি। তবে এই টাকাগুলো আমার নয়। মিলি তখন বলে উঠল, এই টাকাগুলো লজিক্যালি তোমার, কারণ তুমি সেদিন আমাকে সাহায্য করেছিলে। আসলে সেদিন আমার গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল। আমি জানতাম যে তুমি এরকম ধরনের গাড়ি হয়তো ঠিক করতে পারবে কিনা জানি না,
তারপরেও গাড়িটা কিন্তু তুমি ঠিক করে দিয়েছিলে, এবং আমাদের ওইখানে এরকম জাতীয় গাড়ি বেশিরভাগ চালানো হয়। তারপর আশিক সেগুলো নিয়ে মিলিকে জড়িয়ে ধরে সেখানে বসে রইল। খানিকক্ষণ বাদে আশিকের মা এসে বলল কি যে, তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কেমন কেমন যেন করছে। তারপর আশিক তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেল এবং তার মাকে বলল কি যে, এখন থেকে আমাদের আর টাকা পয়সার কোনো ঘাটতি হবে না। এরকম করেই আশিকের দিন বেশ ভালো চলছিল। আশিকের বাবাকে সে খুব বড় একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখালো, এবং পরবর্তীতে বেশ কিছুদিনের মধ্যে আশিকের বাবাকে থেরাপি দেওয়ার পর এবং ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হয়ে উঠল। আশিকের দিন যেন ফিরে এসেছে, এবং সে চিন্তা করল তার সেই মালিকের কাছে যাবে, যে মালিকটি তাকে সামান্য অপরাধের কারণে বের করে দিয়েছিল। অথচ এই সামান্য জিনিসের জন্য কেউ কারোর সাথে এরকম খারাপ আচরণ করে না। আশিক সঙ্গে সঙ্গেই দোকানের সমস্ত ধার দেনাগুলো মেটাতে গেল, এবং দোকানে গিয়েই সর্বপ্রথম সেই লোককে ধন্যবাদ দিল। বলল কি যে, আপনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না করলে হয়তো আজকে আমার এই দিনগুলো দেখতে হতো না। তারপর সে সমস্ত ধারগুলো মিটিয়ে চিন্তা করলো বেশ বড় একটি ব্যবসা করবে, এবং সে ব্যবসায় মনোনিবেশ করল। পরবর্তীতে মাঝখানে একটা বছর কেটে গেল তার, এবং এক বছরে সে সেই 1 কোটি টাকা দিয়ে আরও অনেক বড় একজন শিল্পপতি হয়ে উঠল, এবং সেই লোকটির কাছে গেল যে লোকটির গ্যারেজে কিনা সে কাজ করত। সেখানে গিয়ে সেই লোকটি আশিককে দেখে সম্পূর্ণরূপে অবাক হয়ে গেল, কারণ একদিন যে আশিককে সে গ্যারেজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই গ্যারেজই কেনার জন্য আশিক এসেছে। আশিক এসে সেই লোকটিকে বলল, আমি আপনার গ্যারেজ কিনতে চাই, আপনি কত হলে বিক্রি করবেন? সর্বপ্রথম সেই লোকটি না করে দিলেন, যে ফকির একটু টাকা পয়সা হলেই চলে আসে কিনতে অন্যান্য জিনিস। কত কোটি টাকা দিবি তুই? আমার এই গ্যারেজের দাম আছে প্রায় 5 কোটি টাকার মতো, তোর কাছে কয় টাকা আছে? আশিক তখন বলল, তোর এই গ্যারেজ আমি 10 কোটি টাকা দিয়ে কিনে নিব, দিবি? সেই লোকটির মাথা বেয়ে ঘাম পড়তে লাগলো, কারণ যে ছেলে কিছুদিন আগে সামান্য কটা টাকা বেতনের জন্য তার এখানে কুকুরের মতো পড়ে থাকতো, আর এখন সে তার কোম্পানি কিনতে চলে এসেছে। লোকটি একদম ছানা বড়া হয়ে গেল। আশিক যতক্ষণ বসেছিল ততক্ষণ শুধুমাত্র দাম বাড়াতে লাগলো, এবং এক প্রকার 15 কোটিতে পৌঁছে গেল। লোকটিতে একদম অবাক, এসির মধ্যেও ঘামতে লাগলো। তারপর আশিক তার সমস্ত চেলাপেলা দিয়ে তার গ্যারেজটি কিনে নিল, এবং তার সম্পূর্ণ কোম্পানিটি কিনে নিল। লোকটি ভেবেছিল না যে সে এরকম একটা কোম্পানি এত টাকায় বিক্রি করতে পারবে, কারণ তার নেট মূল্যই 1-2 কোটি টাকার বেশি হবে না। সে ওই টাকা নিয়ে বেশ খুশি হয়ে গেল, এবং বলল যে কখনো কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না, এবং আশিক তাকে একটা লেসন শিখিয়ে দিল। যদিও বেশি টাকা দিয়ে কিনেছে, তাতে আশিকের কোনো আক্ষেপ নেই, কারণ বিগত কয়েক বছরে আশিক যে কয় টাকা ইনকাম করেছে তার সামান্য কিছু অংশ হয়তো সেখানে নেই। আশিক বেশ বড় একজন শিল্পপতি হয়ে গেল, এবং আশিকের সেই বোনকে একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিল। আশিক যে ঘরে থাকতো সেই ঘরে এখনো মাঝে মধ্যে যায়। সেই জায়গাটা সে কিনে নিয়েছে, এবং সেই স্থানে শুধুমাত্র সে মাঝে মধ্যে তার সেই পুরাতন স্মৃতি মনে করার জন্য যায়, যাতে করে সে তার অতীত না ভুলে যায়। এর মাঝখানে একদিন সেই জিনের উপস্থিতিতে, সকলের উপস্থিতিতে আশিকের বিয়ে হয়, এবং আশিক এখন পর্যন্ত যা করেছে সমস্ত কিছু তার নিজের সৎ উপায়ে। শুধুমাত্র সেই পরিমেয়েটির পুরস্কারের অর্থ দিয়েই সে আজ পর্যন্ত এতদূর পর্যন্ত আসতে পেরেছে। পরবর্তীতে আশিক সেই পরিমেয়েটার সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করে, এবং এক প্রকার একসময় আশিক যেরকম ছিল সে পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়ে যায় এক অন্য আশিকে, এবং পরবর্তীতে তারা একে অন্যের সঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। এবং আশিক মাঝে মধ্যেই সেই জিনের জগতে যেত, যেখানে কিনা তার স্ত্রী থাকতো, এবং মূলত সে সেখানেই থাকতো। পরবর্তীতে বেশ কয়েক বছর পর আশিকের বাবা মা দুজনই মারা যান, এবং আশিক চিরদিনের জন্য সমস্ত কিছু একটা চার্টার্ড করে রেখে এক ম্যানেজার আন্ডারে রেখে তিনি সেখান থেকে চলে যান, এবং এখন তিনি জিনের দুনিয়ায় বসবাস করছেন তার স্ত্রীর সঙ্গে। মাঝে মধ্যে আসে, কিন্তু আশিকের যত ধন দৌলত আছে সে শুধুমাত্র গরিব কর্মচারী এবং তাদের মাঝখানেই বেশি করে বিলিয়ে দেন, এবং নানান ধরনের এতিমখানা আছে যেখানে কিনা তিনি টাকা ডোনেট করে থাকেন, কারণ আশিক চিন্তা করে এই টাকাগুলো তার নয়, এটা সৃষ্টিকর্তার দেওয়া এক অনন্য উপহার। হঠাৎ করে তার ভাগ্য এরকমভাবে বদলে যাবে সে কখনো ভাবতে পারেনি, যার কারণে ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা নেই। এমনকি তার স্ত্রী তাকে যে কোনো সময় চাইলে কোটি কোটি টাকার সম্পত্তি এনে দিতে পারে, কিন্তু সে তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে না। মজার বিষয় হচ্ছে পরবর্তীতে আশিক ওই একই ধরনের দেখতে কয়েকটা কয়েন দোকান থেকে বানিয়ে নেয়, এবং সেগুলো তার পরিপ্রেমিকাকে ফেরত দিয়ে দেয়।
এখন তো সে তার স্ত্রী এবং ফেরত দিয়ে আশিক জিনের দুনিয়াতে এখনও সেরকমভাবেই বসবাস করছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে মানুষের ভাগ্য কখন কীভাবে পরিবর্তন হয়ে যায় সেটা কখনই বলা যায় না, সেহেতু কখনোই নিজের দাম্ভিকতা নিয়ে গরিমা করবেন না, কারণ আজকে আপনি বড়লোক আছেন, কালকে ফকির হতে আপনার সময় লাগবে না। আশা করি আমাদের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই চমৎকার সব ঘটনা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।